পূরণ হওয়ার পর যখন জানতে পারলাম আমার স্বামী সুগা একটা নারীর সাথে গভীরভাবে প্রক্রিয়া আসক্ত, তখন আমার পায়ের নিচ থেকে মাটি উঠে যাওয়া অতিক্রম। লোকটা তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, যার ফল পেতে হলো এমন স্বরূপে। মন ভেতরে তীব্র গতিতে যন্ত্র চালন করছে, তবে এটা কিসের যন্ত্রণা সেটা কেবল আমি নিজে টের পাচ্ছি। কাউকে ধোঁকা দেওয়ার কষ্টের প্রতিক্রিয়া বুঝে এমন হয় সেটা জানতাম না। মনের ভেতর এক অচিন পাখি উদ্ভূত আনাগোনা অস্বাভাবিক হয়ে আছে, যেটা চড়কত পাখির মতো ভুগ করছে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। যখন ক্লাস 10ম শ্রেণী উত্তীর্ণ হয় তখন থেকেই বাবা মায়ের বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে, কিন্তু আমি যে সুগাকে ভালোবাসি তাই কিছু না ভেবে পালিয়ে যাই। তারপর বিয়ে করি দুজন। আমাদের বিয়েটা ছিল লাভ ম্যারেজ, পালিয়ে বিয়ে করছিলাম। আসলে সুগার চোখে আমার জন্য যে ভালোবাসা প্রবলতা দেখছিলাম সেটা ভালোবাসা জুড়ে পরিবারে আত্মীয় স্বজনদের মুখ চুল কালি লাগিয়ে আমি ছুটে যাই তার কাছে। কিন্তু বিয়ে 3 বছর পর কে জানতো সুগা ভালোবাসা মুখোশে আড়ালে বিস্মুখিত এক ছাপ দৃষ্টি জমে আছে, আর অকৃতক এমন বিষাক্ত চোখের পাতা দুটো জ্বলে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানিও বাদ মানছে না। আমি ঠাই দাঁড়িয়ে আছি, কোথায় কোথায় যাব তা ভাবছি। পরিবারকে যে সে 3 বছর আগে কবর দিয়ে এসেছি, নিজের কাছে আপন করে বলতে শুধু সুগাই ছিল, এখন আর কেউ নেই। কত সুন্দরভাবে দুজন মিলে একটা সংসার তৈরি করছিলাম, যেখানে ছিল শুধু ভালোবাসা, এক বিশাল বর্ণহীন পাহাড়। কিন্তু সুগা সেটা ভেঙে দেবে ভাবিনি। আজ বুঝতে পারছি কেন সে এতদিন বাচ্চা নিতে চায়নি, নিত না। হয়তো তার এই সম্পর্ক অনেক আগে থেকে, যার কারণে বাচ্চার কথা বললে সে রেগে যেত আর বলতো তুমি ছোট, এখন বাচ্চা নিতে হবে না। এখন বুঝতে পারছি আমি কেবল তার কাছে একদিন বিছানার সঙ্গে ছিলাম। ভাবতে বুকের ভেতরটা কষ্ট কেটে যাচ্ছে। কিন্তু এখন আমার হাতে কি করা আছে? আমি তো পরিবারের কাছে বোঝা, আর আমি তো বোধ মারা গেছি তাদের কাছে। না, আমি তো কোনো ভুল করছি না, করিনি। যা করা আমাকে সুইসাইড পথ বেছে নিতে হবে। আমার জীবনে উপহাস কিসের সেখান পর্যন্তই সমাপ্ত। তবে এখন যদি সুইসাইড পথ বেছে নিই তাহলে আমার জীবনে উপসংখ্যা কি হবে সেটা জানা মুশকিল, কারণ সুইসাইড কখনো জীবনে উপসংখ্যাকে দেখা দেয় না। তাই সুইসাইড থেকে বিরত থাকা শ্রয়। কিন্তু আমার উপর কি হাজারো প্রশ্ন মাথা চেপে আসছে। কি করব জীবনে? আর যাই করি না কেন সুগার সাথে সংসার করব না, আমার পক্ষে সম্ভব না। তাই যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই করতে হবে। রাতে 11টা বাজে, সুগা এখনো ঘরে ফেরার কোনো আশঙ্কাই পাচ্ছি না। আজ নিজেকে বড্ড ছোট বলে মনে হচ্ছে। এতদিন যাবত আমি এই লোকটাকে অন্ধের মতো ভালোবেসে এসেছি। ভাবতে খারাপ লাগছে। রাত 12টা বাজে, সুগা ঘরে আসলো, তবে সে একা নয়। আমাকে অবাক করে দিয়ে তার সাথে আরেকটা মেয়ে নিয়ে আসলো। হয়তো এটি সেই প্রক্রিয়া করা প্রেমিকা যার পেছনে এতদিন যাবত আসক্ত ছিল সে। ওদের দেখে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। সুগা আমার দিক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে তার এই চাওয়া আমার প্রাণে তীরে আঘাতের মতন বাজছে। হাজারো দোষ করুক, সে তো আমার স্বামী, যাকে আমি মনে প্রাণে ভালোবেসে এসেছি এতদিন যাবৎ। সুগা আমার দিক অপরাধী চোখে তাকিয়ে বলতে লাগলো, সরি তে, তোমাকে আমি ঠকাতে চাইনি, আমি লিজাকে ভালোবাসি। সুগার কথা শুনে ভেতরে ভেতরে আমার মনে তুফান চলে যাচ্ছে, কিন্তু মুখে কোনো রিয়াকশন আনছে না। এই বলে কি হবে, লোকটা তো আমার না। তবে আজ কি শুনলাম, আবার আজ কি বিয়ে হয়ে গেল, ব্যাপারটা বেশ গোলমালো লাগছে। আমি সুগার দিক তাকিয়ে একটা স্মল হাসি দিলাম, যার অর্থ কিছুই না। সুগা আমাদের অবাক হয়ে তাকিয়ে আছে, তাই এই চাওয়া আমার কাছে আর কিছুই না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানের লাইন বেশ মনে পড়ছে, সেটা হলো তুমি সুখ যদি না পাও যাও সুখের সন্ধানে। সুগা হয়তো আমার সাথে সুখী নেই, তাই সে সুখের সন্ধান করতে লিসার কাছে যায়। হাইরে মানুষ, সবাই নিজে নিজে স্বার্থপর। আমার কথাটা কি একবারও তার মাথায় আসলো না যে মেয়েটা তার জন্য নিজের বাবা মা পরিবার সবকিছু হারিয়েছে, তাকে এভাবে ঠকালে কি করে হয়? হাইরে এই স্বার্থপর দুনিয়া। রাত 3টা বাজে, সুগা আর লিসা তাদের ভালোবাসায় মগ্ন ডুবে আছে। এইদিকে তাদের এমন ভালোবাসা আনাগোনা শব্দ জোর আমার বুকের ভেতরটা দিয়ে ঘেঁষে দিগন্তে মিশে যাচ্ছে কেবল কষ্টের স্রোতে। মেয়েরা সবকিছু ভাগাভাগি করতে পারে, শুধু তাদের ভালোবাসা মানুষের ভাগটা কাউকে দিতে পারে। কিন্তু আমার সাথে তো আজ তাই হলো, নিজের ভালোবাসা মানুষটার ভাগ অন্য কাউকে দিতে হলো। ভেতরটা ধুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। এই তীব্র বেদনা
ক্ষত বিক্ষত নিজের ভালোবাসা মানুষটা আজ অন্য মানুষের ভালোবাসাতে ব্যস্ত। এটা ব্যস্ত যে নতুন বউ আসার পর আমার খবরটাও নেওয়ার প্রয়োজন মনে করলো না। সে এতটাই ব্যস্ত। সে আমার আর এখানে থাকা বা কী হবে, শুধু কষ্ট ভরা বুক নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। পড়ালেখাও বেশি নেই, যে কোনো চাকরি নিয়ে নিজে পায়ে নিজে দাঁড়াবো। কী করবো এখন আমি? সব কিছু ছেড়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। যেদিকে যাই না কেন বাড়িতে আর থাকবো না, চলে যাব। তাই সব কিছু ছেড়ে ব্যাগ গুছিয়ে খাটের উপর রাখিয়ে দিলাম। এখন শুধু সকাল হওয়ার বাকি। সকাল হলেই এই বাড়ি ত্যাগ করবো। রাতটা কোনো রকমে কাটিয়ে ফরজ নামাজটা পরে বের হয়ে পড়লাম নিজের গন্তব্যে। জানি না কোথায় যাব, ঠিকানা কোথায় আমার। দু চোখ যেখানে ঠেকে সেখানেই থাকবো, ঠিক করেছি। সারাটা দিন হাঁটছি খালি পেটে, কোনো কিছু কিনে খাওয়ার সামর্থ্য আমার কাছে নেই। হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে রাস্তায় এক কিনারে পড়ে যেতে নিয়ে তখনই একজন লোক এসে আমাকে ধরে ফেলে। মা মা দেখো, পাপ্পাই তোমার জামা দিয়ে চুল মুছতেছে। মেয়েটার মুখে এমন আদরি মাখা ডাক শুনতে পেয়ে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি আমার মেয়েটা একটা প্যান্ট পরে খালি গায়ে চুলগুলো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। দেখি বোঝা যাচ্ছে গোসল হয়তো করেছে, হয়তো বাবা তাকে গোসল করে দিয়েছে, তাই তো বাবা নামে নালিশ দিতে এসেছে। আমার মেয়েটা গোসল করতে চায় না, এত গরম, এর মধ্যে নাকি আমি গোসল করতে চাই না। গোসলের কথা শুনলেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কিন্তু তার বাপে নাছুর বান্দা, যেমন মেয়ে তেমন বাপ। কম্বল থেকে তুলে নিয়ে আসে, এক মগ ঠান্ডা পানি শরীরে ঢেলে দেয়। তারপর আর গোসল না করে ছাড়া কোনো উপায় থাকে না। না পেয়ে রুমে আসতে পারে না, গোসল করে রুমে আসে, এসে যত নালিশ বাপের নামে। এই দৃশ্যটা আমার বড্ড হাসে। আপনারা কিছুই বুঝলেন না তো, চলুন বুঝিয়ে বলি। 8 বছর আগে আমি সুগার ঘর থেকে বেরিয়ে আসি, তখনই জঙ্কুকের সাথে আমার দেখা, যিনি এখন বর্তমানে আমার স্বামী। জঙ্কুক আমার মতো একজন ডিভোর্সি। ও আপনাদের তো বলাই হয়নি, আমি কিন্তু সুগারকে ডিভোর্স দিয়ে জঙ্কুকের সাথেই থাকি। যখন জঙ্কুক আমার সামনে এসেছিল তখনই আমি ছিলাম ক্ষুধার্ত এক নিরীহ মানুষের মধ্যে একজন, যা ছিল হাজারো ক্লান্ত। মাথার নিচে ছিল না কোনো একটা ছাদ। জঙ্কুক তখন আমাকে তার ঘরে আনে, কারণ তার দরকার ছিল একজন মায়ের, যে কিনা তার মেয়েটার খেয়াল রাখবে, আদর করবে, মায়ের মতো স্নেহ করবে। জঙ্কুক মুখে শুনেছি তার প্রথম স্ত্রী নাকি বাচ্চা হওয়ার সাথে সাথে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, কারণ কোনো এক ছেলের সাথে নাকি তার অ্যাফেয়ার ছিল। হাইরে দুনিয়া, একটা আর নিজের মেয়েটার মুখে দিকেও তাকালো না। ভালোবাসা কি আজকাল এমন খেলা পুতুলের মতো হয়ে গেল নাকি বুঝলাম না। জঙ্কুকের ঘরে যখন আসি তখন তার মেয়ে একজন সামান্য নার্স হয়ে এসেছি। একবারের ছোট্ট ছিল মেয়েটা, 2 মাসের। জঙ্কুক মা বাবা কেউ নেই, তাই তার মেয়েটাকে দেখার মতো কেউ ছিল না। জঙ্কুক যখন আমার কথাগুলো শুনলো তখন সে আমাকে নিয়ে আসলো তার ঘরে। তারপর পাড়া প্রতিবেশী আমাদের দিক অন্যরকমভাবে নিঃসঙ্গিতভাবে তাকাতো। তারপর কোনো একটা উপায় না পেয়ে জঙ্কুক আমাকে বিয়ে করে। কিন্তু বিয়ের 5 বছর পর্যন্ত আমরা স্বামী স্ত্রী সবার সামনে থাকলেও আমরা ভিতরে সম্পর্কটা তৈরি হয়নি। লোকের সাথে অভিনয় করে চলতে হতো। 5 বছর তার সাথে একই বিছানায় একই রুম শেয়ার করেছি, কিন্তু এখনো সে আমার দিকে খারাপভাবে চোখ ফিরেও তাকায়নি। লোকটা বেশ সৎ আছে বটে, এমন একটা লোককে কেউ ঠকাতে পারে? জঙ্কুক মেয়ে, কুকি এখন আমারও মেয়ে। মেয়েটা সর্বপ্রথম আমাকে মা ডাকে, সেই থেকে মেয়েটাকে আমি আমার নিজে করে নিয়েছি। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলায় মাছ কাটছি, পেছন থেকে জঙ্কুক এসে আমাকে জড়িয়ে ধরলো। তার এমন হুটহাট জড়িয়ে ধরা আমাকে বেশ অবাক লাগে। জঙ্কুক আমার কানে কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, আমার বউটা বুঝি রান্না করছে। আমি জঙ্কুকের দিক ঘুরে তাকালাম, তাকিয়ে তার 2 কাঁধে আমার 2 হাত রাখলাম। তারপর আলতোভাবে জঙ্কুকের নাকের সাথে নাকে ঘষা দিয়ে বললাম, কেন জনাব, কি চাই? জঙ্কুক আমাদের তাকিয়ে একগাল হেসে বলতে লাগলো, আজ ফ্রাইডে, অফিস বন্ধ, তাই ভাবছি বউকে একটু আদর করব। জঙ্কুকের কথা শুনে আমি লজ্জা পাই, কারণ ছেলেটা যে দিন থেকে আমার স্বামীর অধিকার পাইছে সেই দিন থেকে অন্যরকম হয়ে গেছে। কথায় কোনো লাগাম নেই, মুখে যা আসে তাই বলে। আমি জঙ্কুকের কথা শুনে এদিক ওদিক তাকালাম, কারণ কুকি যদি শুনে এসব কথা তাহলে লজ্জায় তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তাকিয়ে দেখলাম কুকি বেডের উপর বসে হাত
সাথে কাজ করতেছে। কুকি দ্বিতীয় শ্রেণী ভর্তি করিয়ে দেই তার বাবা, কারণ মেয়ের জন্য নাকি আমাকে ঠিকমতো আদর করতে পারে না। যখন মেয়েটা ছিল ছোট তখন দুজনের মাঝে ছিল দেওয়া। যখন মেয়েটা কিছু বুঝতে পারছে তখনই হয় দুজনের মধ্যে ভালো লাগা। তবে আজ মেয়েটা কিছু শিখতে পেরেছে, দুজনের মাঝে এখন ভালোবাসা গভীরতা। ভাবলে হাসি পায়। আমি জঙ্কুকের দিক তাকিয়ে বললাম, না মশাই, কোনো আদর না, খাবার তৈরি হয়েছে, মেয়েকে নিয়ে খেতে আসো। জঙ্কুক আমার কথা শুনে মুখটা ভাঙলা পাঁচের মতো করে চলে যায়। দেখিয়ে বোঝা যাচ্ছে মশাই রাগ করছে, কিন্তু তার রাগ ভাঙাবো কি করে। রাতে খাবার খেয়ে কুকি রুমে ঘুমিয়ে পড়ে। আমাদের রুমে আসেনি, আমি আমাদের রুমে এসেছি। এসে দেখি জঙ্কুকের মুখটা এখনো বাংলা পাঁচের মতো করে রাখছে, বসে বসে ল্যাপটপ টিপছে আর আমাদের আর চোখে তাকাচ্ছে। আমিও তাকে দেখিয়ে দেখিয়ে আয়নার সামনে বসে বসে সাজগোজ করছি। জঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারল না, পেছনে এসে আমার কাঁধে হাত দিল। আমি সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে দিই, কারণ এখন পর্যন্ত আমি জঙ্কুকের দিক সরাসরি তাকাইনি। লোকটা চেহারা একটা মধুজ আছে, যা মধুজতা আমাকে গ্রাস করে। বেশ সময় লাগে না, জঙ্কুক আমার তার দিক ঘুরিয়ে বলতে লাগলো, কি মিস এভাবে লজ্জা পাচ্ছেন? আমি জঙ্কুকের দিক চোখ মেলে তাকালাম, কিছু বলতে পারছি না। লোকটার মুখে দুষ্টামি মাখা হাসিটা। জঙ্কুক আমার থুতুনি হাত রেখে আবার বলতে লাগলো, জানো তুমি আমার সেইতে, যাকে আমি 5 বছর ধরে বুকের ভেতরে বিন্দু বিন্দু পরিমাণ ভালোবাসা বৃদ্ধি করেছি। জঙ্কুকের কথায় আমি বুঝতে পারছি, তার ছোট্ট করে একটা হাসি দিলাম, কারণ আমার সাথে থাকতে থাকতে জঙ্কুক আমাকে ভালোবেসে ফেলেছে এক সময়। তবে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু মুখে প্রকাশ করতে পারতাম না। তবে জঙ্কুক নিজে আমাকে প্রপোজ করছিল, তার মূল কারণ ছিল কুকি। মেয়েটাকে দিয়ে আমাকে চিঠি লিখিয়ে 90 দশকে উদ্ভাবনের ভালোবাসার মতো করে সাজিয়ে তুলেছিল চিঠিটাকে, যেভাবে আগে যুগে মানুষের প্রেমিকা তুলতো। জঙ্কুকের ভালোবাসা পেয়ে আমি সুগার নামটা নরপশুর ছায়া কখনো মনে পড়েনি, প্রয়োজন মনে করিনি, কারণ জঙ্কুক আমাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়। আর কুকি, সে তো আরো 2 বাপ মেয়ে ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য। হয়তো আমার জীবনের সংখ্যাটা জঙ্কুক আর কুকি দিয়ে শেষ হবে, তাই তো আমি খুশি।